গতকাল দিল্লির প্রেস কনফারেন্স নিয়ে আমি যে ভিডিওটা বানিয়েছিলাম, সেই ভিডিও বানানোর সময় আমি বলেছিলাম যে এই ভিডিও করার কারণে আমাকে অনেক গালি শুনতে হবে, আমাকে অনেকেই কল করবে, আমাকে অনেকেই টেক্সট করবে। ঠিক যেমন কথা তেমন কাজ। গতকাল থেকে এখন পর্যন্ত অসংখ্য টেক্সট আসছে, অসংখ্য কল আসছে। আপনি দলের মধ্যে বিভাজন সৃষ্টি করছেন, এখন ঐক্যের সময়, এখন এসব কথা বলার সময় না। বাংলাদেশ আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল। এই দলে গঠনমূলক সমালোচনার দ্বার এখন পর্যন্ত খোলা আছে বিধায় সবাই সমালোচনা করে। আপনারা একটা বিষয় খেয়াল করবেন, জামায়াত ইসলামের কোনো নেতাকে নিয়ে জামায়াতের কর্মীরা কখনো সমালোচনা করে না। ঠিক একইভাবে বিএনপির মধ্যে আভ্যন্তরীণ কুন্দল আছে, কিন্তু তাদের সর্বশ্রেষ্ঠ নেতা বা সর্বোচ্চ নেতা তারেক রহমানের বিরুদ্ধে বিএনপির কোনো নেতাকর্মীরা সমালোচনা করে না। একটু খেয়াল করবেন, তাহলে বুঝে যাবেন আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দল বিধায় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের উচ্চ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে কথা বলতে পারে, সমালোচনা করতে পারে। যদিও গত 15 বছর এই ধারাটা বন্ধ ছিল, কিন্তু এখন সেটা উন্মুক্ত হয়ে গেছে। সময় সেটাকে উন্মুক্ত করতে বাধ্য করেছে। কিন্তু বিগত 17 বছর বিএনপির কোনো নেতাকর্মী, অর্থাৎ তৃণমূলের নেতাকর্মী, তারা কখনোই তারেক রহমানকে নিয়ে সমালোচনা করতে পারতো না, কারণ বিএনপির মধ্যে সেই গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়া নাই। বিএনপির মধ্যে সেই গঠনতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়া নাই, যেই প্রক্রিয়ার মধ্যে তাদের সর্বোচ্চ নেতাকে নিয়ে তারা সমালোচনা করতে পারে। এবং জামাতের ক্ষেত্রে ঠিক একই প্রক্রিয়া। সাদা শকুন শফিককে নিয়ে কখনো জামাতের সাধারণ নেতাকর্মীরা সমালোচনা করে না, কারণ সেই ধারা তাদের সংগঠনে নাই। যদি সমালোচনা করে, জামাত এবং বিএনপি উভয়ের ক্ষেত্রে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়, দল থেকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়। সুতরাং বুঝে নিতে হবে, সব কথার একটাই কথা, আওয়ামী লীগ গণতান্ত্রিক রাজনৈতিক দল। এখানে বিভিন্ন মতের মানুষ আছে, বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন গোত্রের মানুষ আছে, কিন্তু তাদের আদর্শিক জায়গা এক এবং অভিন্ন। তারা সবাই সমালোচনা করবে, এবং এই ধারাটা বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকেই উন্মুক্ত রেখেছিল, যার কারণে বাংলাদেশ আওয়ামী লীগ এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে সব থেকে জনপ্রিয়, জনবান্ধব দল হিসেবে সুপরিচিতি পেয়েছে। এবং বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী পর্যায়ের মানুষ বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করতে পারে। সেটা হতে পারে কৃষক, শ্রমিক, মজুর, সেটা হতে পারে উপরতলার কর্পোরেট বুদ্ধিজীবী কিংবা সুশীল কিংবা আমলা, হোয়াটএভার, সবাই আওয়ামী লীগ করতে পারে, সবাই সমালোচনা করতে পারে। সুতরাং সেই জায়গা থেকে গতকাল আমি সমালোচনা করেছি দিল্লির প্রেস কনফারেন্স নিয়ে। এতে অনেকের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। এখন কথা বলা যাবে না, তারা চুরবাটপারি করবে, তারা ভণ্ডামি করবে, তারা 2 নম্বরই করবে, কিন্তু তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না। আপনাদের মনে আছে বিএনপির একটা 25 সদস্যের প্রতিনিধি দল দিল্লি সফরে গিয়েছিল, মনে পড়ে? এই দিল্লি সফরে যারা প্রটোকল দিয়েছে, আমি তাদের নাম বলতে চাচ্ছি না, সেই একই ব্যক্তিরা দিল্লির প্রেস কনফারেন্সে আড়াল থেকে সহযোগিতা করেছে, আড়াল থেকে বিভিন্ন ভূমিকায় তারা নিয়োজিত ছিল। তাহলে বুঝে নেন, যেই দল বাংলাদেশ আওয়ামী লীগের উপর সর্বোচ্চ নির্যাতন নিপীড়ন চালাচ্ছে বাংলাদেশে বসে, সেই দলের নেত্রী দিল্লি সফরে গিয়েছে। সেই দলের নেত্রীকে যেই গোষ্ঠী কিংবা যেই শ্রেণী প্রটোকল দিয়েছে, সেই একই শ্রেণী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রেস কনফারেন্স আয়োজন করছে, কিংবা আয়োজন না করুক, আড়াল থেকে তারা নেতৃত্ব দিচ্ছে। এরপরেও আপনাদের বুঝার বাকি থাকার কথা নয় যে আদৌ এই ব্যক্তিগুলা কারা। এরপরেও স্পষ্ট না হবার মতো কোনো বিষয় নেই যে আসলে এই মানুষগুলা কি চাচ্ছে, বিতর্কিত করতে যাচ্ছে। মুদ্রা কথা বিতর্কিত করে ফেলেছে। সজীব ওয়াজেদ জয় এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বিভিন্ন ভাবে বোঝানো হয়েছিল এই প্রেস কনফারেন্সে 56টা দেশের প্রায় 100-র উপরে মিডিয়া থাকবে, অর্থাৎ আন্তর্জাতিক মিডিয়াতে এই প্রেস কনফারেন্স চমৎকার ভাবে তুলে ধরা হবে বাংলাদেশের মানুষের উপর, বিশেষ করে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর নির্যাতন, নিপীড়ন, নির্মম অত্যাচার হচ্ছে, এগুলা প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে পুরো বিশ্বের কাছে তুলে ধরা হবে। কিন্তু আদৌ গতকালকের সেই প্রেস কনফারেন্সে কি হয়েছে বলতে পারেন আপনারা? দেখেছেন আপনারা? বঙ্গবন্ধু কন্যার একটা রেকর্ডেড ভাষণ সেখানে শোনানো হয়েছে। বঙ্গবন্ধু কন্যা অনেক বিষয়ে কথা বলেছেন, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। মূল প্রসঙ্গ হলো, সেই প্রেস কনফারেন্সে কোনো আন্তর্জাতিক মিডিয়া ছিল না। 56টা দেশের 100-এর উপরে মিডিয়ার কথা বলা হলেও সেখানে 10টার মতো মিডিয়াও ছিল না। ভারতবর্ষের কোনো জনপ্রিয় সংবাদ মাধ্যমও ছিল না। টাইমস অফ ইন্ডিয়া, দ্য হিন্দু, আনন্দবাজার, এইসব কোন পত্রিকা সেই প্রেস কনফারেন্স লাইভ করে নাই, তারা সেখানে উপস্থিত ছিল না। তাহলে বুঝে নিতে হবে কারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হাসি তামাশার পাত্র বানাতে চায়, আড়াল থেকে কারা আওয়ামী লীগকে হাসি তামাশার পাত্রে পরিণত করতে চায়, আড়াল থেকে কারা আওয়ামী লীগকে বিতর্কিত করতে চায়। বুঝতে পারলেন আপনারা কারা চাচ্ছে এগুলা? যাই হোক, আমি তাদের নাম নিচ্ছি না, নাম নেব যদি পরবর্তীতে আবারও কল টল
আসে। অর্থাৎ গতকালকে দিল্লির প্রেস কনফারেন্স একটা এনজিও এর ব্যানারে হয়েছে এবং সেখানে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো প্রকার বিবৃতি দেওয়া হয়নি, অর্থাৎ এটা আওয়ামী লীগের অফিসিয়াল কোনো প্রেস কনফারেন্স ছিল না, এইটুকু আপনারা নিশ্চিত থাকতে পারেন। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যে নির্যাতন নিপীড়ন হচ্ছে, প্রত্যেকটা নির্যাতন নিপীড়নের সাথে সম্পৃক্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রত্যেকটা মিথ্যা মামলার বাদী বিএনপি নেতাকর্মীরা। মামলা বাণিজ্য, আদালত পাড়ায় ডিম ছোড়া, আদালত পাড়ায় জুতা নিক্ষেপ থেকে শুরু করে প্রত্যেকটা নৈরাজ্যের সাথে সরাসরি সম্পৃক্ত বিএনপি। ইভেন বাঙালি জাতির সূতিকাগার, বাঙালি জাতির যেখান থেকে জন্ম, যেই বাড়ি থেকে বাংলাদেশ নামক রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, সেই ধানমন্ডি 32 নাম্বারকে ভেঙে ফেলা হয়েছে তারেক রহমানের সরাসরি নির্দেশনা, এবং সেটা করেছে ইসরাক, দক্ষিণের সম্ভাব্য মেয়র। এর পরেও বিএনপির সাথে কোনো প্রকার আতাত আমার মনে হয় না নৈতিকতার মধ্যে পড়ে। গতকাল বাংলাদেশে একটা নির্মম ঘটনা ঘটে গেছে। বাগেরহাট জেলার সদর উপজেলা, অর্থাৎ বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, সে প্রায় 12 মাস যাবৎ কারাবরণ করে আছে মিথ্যা মামলায়। তার স্ত্রী এবং একটা সন্তান ছিল। একটা পরিবারের সকল সহায় সম্বল, অর্থাৎ জমি জমা, ভিটেমাটি, অর্থনৈতিক যতগুলা বিষয় ছিল, তাদের সকল কিছু বিক্রি করে তার স্ত্রী অর্থ নিয়ে, সেই অর্থ দিয়ে সাদ্দামের জামিনের জন্য বন্দোবস্ত করেছিল। কিন্তু সাদ্দামকে জামিন দেয় নাই বর্তমান অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার। শেষমেশ যখন সবকিছু বন্ধক রেখে, সবকিছু বিক্রি করে, সাদ্দামের পেছনে অর্থ ব্যয় করে, সেই অর্থ ব্যয় করার পরেও সাদ্দামকে জামিনে মুক্ত করতে পারেনি, তখন তার স্ত্রী সামাজিকভাবে হেয় হচ্ছিল, তখন তার স্ত্রী অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছিল, তখন তার স্ত্রী তার সন্তানের দুধ কেনার টাকা যোগান দিতে পারেনি, তখন তার স্ত্রী দুবেলা দুমুঠো ভাত খাওয়ার টাকা যোগান দিতে পারেনি, তখন আশেপাশের আত্মীয় স্বজন, পাড়া পড়শি, বন্ধু বান্ধব সবাই সাদ্দামের স্ত্রীর উপর থেকে ছায়া সরিয়ে নিয়েছিল। প্রত্যেকেই সাদ্দামের স্ত্রীকে মানসিকভাবে নির্যাতন করেছে। অর্থনৈতিকভাবে বিপর্যস্ত সাদ্দামের স্ত্রী এসব কিছু সইতে না পেরে, একে তো স্বামী কারাগারে আবদ্ধ, তার উপর সন্তানের দুধ কেনার সামর্থ্য নাই, দুবেলা দুমুঠো ভাতের যোগান দেওয়ার সামর্থ্য নাই, তার উপর সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়া, সবকিছু মিলিয়ে সাদ্দামের স্ত্রী আর নিজের জীবন বাঁচিয়ে রাখতে চান নাই। তিনি প্রথমে তার সন্তানকে হত্যা করেছেন, তার সন্তানের নিথর দেহ মাটিতে পড়ে আছে, এরপর তিনি গলায় ফাঁস নিয়েছেন, আত্মহত্যা করেছেন। এর থেকে নির্মম, এর থেকে জঘন্য কোনো ঘটনা হতে পারে বলে আমি বিশ্বাস করি না। লিটারেলি বিশ্বাস করেন, এই ঘটনা দেখার পর আমার এত খারাপ লেগেছে। আমি যদি আগে জানতাম সাদ্দামের স্ত্রীর এরকম একটা বাজে পরিস্থিতি, বিশ্বাস করেন আমি যা উপার্জন করি কিংবা আমাকে যারা সহায়তা করেন, আমি এই অংশ থেকে একটা বিশাল অংশ সাদ্দামের স্ত্রীর জন্য পাঠিয়ে দিতাম। কিন্তু দুঃখের বিষয়, আমি এগুলা জানতাম না। সাদ্দামের স্ত্রী অর্থকষ্টে আছে, এই ব্যাপারটা আমার কানে আসেনি। আমি অনেককে সহায়তা করেছি, বিভিন্ন মারফতে সহায়তা করার চেষ্টা করেছি, অনেকে আমার মাধ্যমে বিভিন্ন লোককে সহায়তা করেছেন। আমি ইউটিউবে অনেক সময় কমিউনিটিতে স্ট্যাটাস দিই, সেই স্ট্যাটাস অনেকেই সহায়তা করেন, অনেকেই কমেন্টে গালিগালাজ করেন, ইলিয়াস পিনাকির পথ অবলম্বন করতেছি, অর্থ কালেকশন করতেছি। আসলে সত্যিকার অর্থে আমি যা আছি ভালো আছি, আমার এমন কোনো সমস্যা নেই যে আমার মানুষের টাকা মেরে খেতে হবে। আমার সামর্থ্যের মধ্যে থাকলে আমি করার চেষ্টা করি, যখন দেখি সামর্থ্যের বাইরে তখন আমি স্ট্যাটাস দিতে বাধ্য হই। এবং স্ট্যাটাস দেওয়ার পর আপনারা যারা সহায়তা করেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। সাদ্দামের স্ত্রীর এই মর্মান্তিক ঘটনা দেখার পর কিছু মানুষকে নিয়ে কথা বলতে ইচ্ছা করছে, যদিও এই সময়ে এই কথাগুলো বলা ঠিক হচ্ছে কিনা আমি জানি না। বাগেরহাট আওয়ামী লীগের যারা ইজারাদার ছিলেন, শেখ হেলাল, শেখ তন্ময়, শেখ জুয়েল, হোয়াটএভার, যাদের অনুমতি ব্যতীত বাগেরহাটে একটা পাতাও নড়তো না, যাদের অনুমতি ব্যতীত বাগেরহাটে পুকুরের মাছরা খাদ্য খেত না, যাদের অনুমতি ব্যতীত বাগেরহাটের বাতাসে অক্সিজেন থাকতো না, যাদের অনুমতি ব্যতীত বাগেরহাটের মানুষ রাস্তায় বেরোতে পারতো না, যাদের অনুমতি ব্যতীত ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের কোনো কমিটি হতো না, যাদের অনুমতি ব্যতীত বাগেরহাট অচল হয়ে যেত, সেই আওয়ামী লীগের ইজারাদার, সেই শেখ পরিবারের ইজারাদার, সেই বাগেরহাটের ইজারাদার আজকে কোথায়? সাদ্দাম দীর্ঘ 12 মাস যাবৎ মিথ্যা মামলায় জেল খাটতেছে, অথচ সাদ্দামের স্ত্রীকে অর্থনৈতিকভাবে সহায়তা করা হলো না। এটা কি বাংলাদেশ আওয়ামী লীগের জন্য লজ্জার না? এটা কি বাংলাদেশের সমাজ ব্যবস্থার জন্য লজ্জার না? সাদ্দামের বিরুদ্ধে যে মিথ্যা মামলাগুলো হয়েছে, প্রত্যেকটা মামলার বাদী পক্ষ বিএনপি নেতাকর্মীরা। তাহলে এখনো যদি আপনারা বিএনপির সাথে আঘাত করার চেষ্টা করেন, আওয়ামী লীগের যে সকল নেতা কর্মী জামাত এবং বিএনপিকে দিয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন, লাভের অংশ ভাগ নিচ্ছেন, এই অবস্থায় দাঁড়িয়ে যাদের রক্তের উপর ভর করে আজকে বিশাল নেতা হয়েছেন, বিরাট নেতা হয়েছেন, দৈত্যাকৃতির নেতা হয়েছেন, যাদের রক্তের উপর ভর করে ছাত্রলীগ, যুবলীগের নেতা কর্মীরা, সাধারণ সমর্থকরা, তাদের দুর্বিষহ জীবন ধারণ করতে হচ্ছে, তাদের পরিবারে না খেয়ে দিন যাপন করতেছে, তাদেরকে আপনারা সহায়তা করছেন না। কিন্তু আপনারা সহায়তা করছেন সেই জামাত বিএনপি নেতা কর্মীদের উপর, যারা
আমাদের নেতাকর্মীদেরকে, যারা আমার ভাই বোনদেরকে, আমার মা বোনদেরকে নির্মম নির্যাতন নিপীড়ন করছে, বিএনপির সাথে যারা এখনো আতাত করছেন, আমি এক বাক্যে বলতে চাই, এক বাক্যে বলবো, আবারও বলছি, বারবার বলবো, পুনরায় বলবো, আপনারা এক একটা রাজনৈতিক বেশ্যা যারা এখনো বিএনপির সাথে আতাত করে বসে আছেন। লজ্জা হয় না আপনাদের? যাদের রক্তের উপর ভর করে ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হয়েছিলেন, সেই তাদেরকে রাস্তায় ছুঁড়ে ফেলতেছেন। সেই শেখ পরিবারের বড় বড় শেখরা, তারা সাদ্দামের পরিবারকে অর্থনৈতিকভাবে সহায়তা করতে পারতো না? যদিও শুনতে পাচ্ছি শেখ তন্ময় তাকে সহায়তা করেছেন, কিন্তু এই তথ্যের কোনো সত্যতা এখন পর্যন্ত পাওয়া যায়নি। যদি করে থাকেন তবে ভালো, আর যদি না করে থাকেন, সাদ্দামের স্ত্রী এবং পুত্রের মৃত্যুর দায় আপনাদেরকে নিতে হবে। এই মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু না। একবিংশ শতাব্দীতে এসে যখন একটা পরিবারের মা এবং তার সন্তান দুধের টাকা জোগাড় করতে না পেরে, দুবেলা দুমুঠো খাবারের টাকা জোগাড় করতে না পেরে আত্মহত্যা করে, নিজের শিশুকে হত্যা করে পরবর্তীতে সে ফাঁসি নেয়, এইটা দেখার জন্য কি বাংলাদেশ স্বাধীন হয়েছিল? এইটা দেখার জন্য কি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশটাকে তলাবিহীন ঝুড়ি থেকে এই পর্যায়ে নিয়ে এসে পৌঁছেছেন? এটা দেখতে চাই আমরা? এটাকে আমরা আদৌ দেখতে চেয়েছিলাম? এত কিছুর পরেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেহায়ের মতো কিভাবে বলে আওয়ামী লীগের নির্দোষ নেতাকর্মীদের আমরা ক্ষতি হতে দেব না? আওয়ামী লীগের একজন কর্মীও না, শুধুমাত্র আওয়ামী লীগের ভোটার, তাকেও জেলে ভরা হয়েছে। তাদের দোষ ছিল, জুলাই আগস্টে তারা হত্যা করেছিল। মির্জা ফখরুল সাহেব, রাজনীতি কিন্তু চলমান গতিশীল প্রক্রিয়া। এখানে পরিবর্তন আসবে, আর পরিবর্তন আসলে আপনাদের উপর কি যাবে স্বপ্নেও ভাবতে পারবেন না। আতকে উঠবেন, গা শিউরে উঠবে, লুম দাঁড়িয়ে যাবে। বাংলাদেশ আওয়ামী লীগের সর্বোচ্চ নেতৃত্বের প্রতি একটাই আহ্বান থাকবে, তৃণমূলের নেতাকর্মীদের খবর নেন, তাদেরকে মিথ্যা মামলা থেকে মুক্ত করেন, জামিনের চেষ্টা করেন, তাদেরকে অর্থনৈতিকভাবে সহায়তা করেন, তাদের পরিবারের উপর নজর রাখেন, তাদেরকে সহায়তা করেন। এত অর্থ, এত প্রতিপত্তি, এত প্রভাব কোনো কিছু নিয়েই উপরে চলে যেতে পারবেন না। সবকিছু রেখেই যেতে হবে। যে টাকা উপার্জন করেছেন তার একটা ন্যূনতম অংশ নেতাকর্মীদের পেছনে ব্যয় করেন। আমি জানি এই কথাগুলো বলার পর অনেক শত্রু আমার নতুন ভাবে সৃষ্টি হবে, বাট আই ডোন্ট কেয়ার। আমি বাংলাদেশের মানুষের জন্য কথা বলবো, আমি নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে কথা বলবো, যারা শোষিত আমি তাদের পক্ষে কথা বলবো। সাদ্দামের স্ত্রী এবং পুত্রের লাশ দেখার পর স্বাভাবিকভাবেই আমি এটা নিতে পারি নাই, আমি পারবো না, কারণ আমি একটা মানুষ। আমার মধ্যে মানবিকতা আছে, আমার মধ্যে মায়া আছে, আমার মধ্যে আবেগ আছে, আমার মধ্যে অনুভূতি আছে। আমি আওয়ামী লীগের সেই তথাকথিত নেতাদের মতো অনুভূতি শূন্য কোনো মানুষ না। ভালো থাকবেন। সৃষ্টিকর্তা সাদ্দামকে এই সুখ সইবার শক্তি দান করুক। ধন্যবাদ।